আপনি টেরই পাবেন না, প্রস্তুতি নেওয়ার টাইমই পাবেন না রে ভাই। আপনার সম্পাদকীয় নীতি পাল্টান, ওইটাই আপনার রক্ষা কবচ। 1/11 ঘটনার জন্য মাপসান, মতিউর রহমান আর আনিসুলরা ঘাট ধাক্কা দিয়ে বের করে দেন প্রথম আলো থেকে। আপনাদের আর কিছু করা লাগবে না, আপনাদের উপরে রাক্ষোভ কমবে মানুষের। কিন্তু আপনারা তো আর এক হাসিনা, নিজেদের সংশোধন করবেন না, ক্ষমাও চাইবেন না। আপনাদের সম্পাদকীয় নীতির এক্সাম্পল দিই। হ্যাঁ, বগুড়ায় আওয়ামী লীগ জাসদ অফিস গুড়াই দিল বিপ্লবী ছাত্র জনতা, সেটারে প্রথম আলো লিখলো হামলা, দেখেছেন। আর বগুড়ার পত্রিকা করতল লিখলো গুড়িয়ে দেওয়া হলো। আচ্ছা এদিকে ওইটি আমার ওই বগুড়ার ক্ষুদ্র ভ্রাতারা ওরা অবশ্য পারমিশন নিচ্ছে আমার, হ্যাঁ, তো পারমিশন নিয়ে ভাঙিছে, ওটা দেখান না কেন ভিডিওটা দেখান। তারপর আবার চাকফুক চাকফুক ড্যান্সও মারিছে, দেখেছেন। তো আমার কয় দাদা ওই আওয়ামী লীগ অফিসের পাশে তো আপনার ছাত্র ইউনিয়নের অফিস আছে, কমিউনিস্ট পার্টির অফিস আছে, ওটা কি করবো, ওটাও তো ভাঙা পড়বি। তো আমি কইলাম ওটা একটু আমার বিবেচনা একটু সারণ দেওয়া যায় না। তো ওরা কইলো যে বিল্ডিংটা পুরানো, তো যদি ভাঙতে যায় ওটা পুরাটা ভেঙে যায়। আমি কইলাম আল্লাহর নামে শুরু করে দাও, তারপরে দেখা যাক, দেখমুনি কি করা যায় পরে। যাই হোক, আল্লাহর অসীম কৃপা ওটা ভাঙা পড়েনি আর কি। ভাঙা পড়লে না খারাপ লাগলো নি, ওটি তো আমার রাজনীতির সূত্রপাত। তাই যাই হোক, আর একটা জিনিস দেখেন, এই প্রথম আলো সঙ্গে দুনিয়ার সব আন্তর্জাতিক মিডিয়া লিখলো প্রোটেস্টার্স, যত নাম করা পত্রিকা। আর মব লিখলো কে? ইন্ডিয়ান পত্রিকা, এনডিটিভি, দা হিন্দু। আর কে লিখলো? ডয়চে ভেলে। আবার ডয়চে ভেলের রিপোর্ট যে লিখেছে সেও ইন্ডিয়ান। এটা সব দেখান না, লিঙ্কডিনের প্রোফাইল দেখান, ওই ইন্ডিয়ান, দিল্লির মাইয়া। তাই তারা জার্নালিজম করতেছে না, করতেছে ইন্ডিয়ান ন্যারেটিভ তৈরি করতেছে। এমনকি দিল্লি স্টারও মব লিখে, দেখেছেন। আপনাদের ল্যাঙ্গুয়েজ কেমনে অ্যালাইন্ড হয়, একই রকম হয়, বরাবর হয়ে যায় ইন্ডিয়ার ভাষার ব্যাখ্যা ব্যবহারে। এটা তো একটা ব্যাখ্যা থাকতে হবে, তাই না? প্রথম আলো দেখেন, যখন ভারতে থাকা বাংলাদেশি সম্পর্কে লিখে তখন লিখে অবৈধ বাংলাদেশি, দেখেছেন। আর ভারতের অবৈধ নাগরিক যাদের আমেরিকা ৫ লাথি দিয়ে পায়ে শিকল পরে পাঠিয়ে দিছে, তারা হয় নথিপত্রবিহীন ভারতীয়। কি সম্মান, দেখেছেন। এই যে বাংলাদেশ ঘৃণা, তারা এটা কোথায় পাইছে? ইন্ডিয়ান প্রভুর কাছে। এই ফাজলামে অব্যাহত রাখবেন, আপনাদের কেউ বাঁচাইতে পারবে না। আজ হোক কাল হোক আপনাদের অবস্থা ধানমন্ডি ৩৫ নম্বরের মতোই হবে, শুনতে যতই খারাপ লাগুক। এটা কোনো হুমকি না, এটা ভবিষ্যৎবাণী। দেখলাম অনেক সুশীলদের আহাজারি। আপনাদের একটা কথা বলি, হ্যাঁ, বুঝছা, ওই বাড়ি বানায় দেওয়া সম্ভব, কিন্তু ওই বাড়িটার সাথে যত মৃত্যু যুক্ত আছে, যত কান্না হাহাকার, যত রক্তপাত যুক্ত আছে, ওই বাড়ি থেকে যত হত্যাকাণ্ড চালানো হয়েছে, সেই জীবন ফিরাই দিতে পারবে? তাই আওয়াজ নিছে। আমি সেই সমস্ত বিজ্ঞ ব্যক্তিদের পবিত্র কোরআনের সূরা আন-নামল এইটার ৫২ নম্বর আয়াত পড়ে শোনাচ্ছি। অতঃপর এগুলো তাদের ঘর বাড়ি যা তারা নিজেদের জুলুমের ফলে শূন্য অবস্থায় ফেলে গেছে, নিশ্চয়ই এতে জ্ঞানীদের জন্য একটি নিদর্শন রয়েছে। পড়েন, জানেন, খোদা তাআলা আপনাদের প্রশ্নের উত্তর মেলা আগে দিয়ে গেছে, ওইটা পড়েন, তারপরে আইসেন কথা কয়ে, আর কিছু কমো না। যারা বলে যে আমরা দেশকে অস্থিতিশীল করতেছি, তারা দেখেন আপনাদের ইতিহাসের ঐতিহ্যের ঠিকাদার আওয়ামী লীগের গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর দুর্বৃত্ত কি বলে। জাহাঙ্গীর বলতেছে, যেই রাজধানীতে আমরা দিনের বেলা ঘুরতে পারি না, সেই রাজধানীর মানুষকে রাতের বেলা ঘুমাইতে দিব না। শুনেন, ওর মুখেই শুনেন। আমাদের কথা স্পষ্ট, যেই রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না, চলতে পারবে না, সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না। আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি। আমাদের ডিসিশন, আমাদের মূল ব্যক্তি, আমাদের নেত্রী যেভাবে এখানে সাজেশন করবে, আমরা পরামর্শ কর্মে আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেইটা করব। শুনেছেন? এখন ওর বাড়িঘর নিয়ে যদি টান দিই তাহলে তো বলবেন আমরা নৈরাজ্যবাদী, তাই না? আর কিছু কইলাম না, রেকর্ড রাখলাম। এই শয়তানি কাম যদি অব্যাহত থাকে না, তাহলে ৫ই ফেব্রুয়ারি চাইতে ভয়ঙ্কর কাম কিন্তু ঘইটা যাবে, প্রত্যেকটারে চিহ্নিত করা হবে। ফাইনালি প্রফেসর ইউনূসকে একটা আহ্বান জানাই। আপনারা তো জেনেভা ক্যাম্পের নাম জানেন, তাই না? বিহারিরা যেটি থাকে, মাংসের চাপটা পাওয়া যায় সুন্দর সুন্দর, খাইতে খুব মজা। আমরা বলি আটকে পড়া পাকিস্তানি। জেনেভা ক্যাম্পের বাইরেও মার্কেট ক্যাম্প, তারপরে মন্টু ক্যাম্প, এগুলো নামে ছোট বড় আরো কয়েকটা ক্যাম্প আছে আশেপাশে। মিরপুর এলাকাতেও বিহারিদের জন্য ক্যাম্প আছে। এগুলো অমানবিক বসবাসের অনুপযুক্ত ক্যাম্পে মানবেতর জীবনযাপন করে বিহারিরা। বিহারিদের ঠিক যেভাবে গেট্টোর মধ্যে আটকায় রাখছে, সেটা থেকে বাইর করতে হবে দ্রুত। আবার গেট্টো কি জানেন না? আচ্ছা শুনেন, গেট্টো কি গুরুত্বপূর্ণ জিনিস, এটা শুনে রাখা দরকার।
ঘেটো বলতে সাধারণত এমন একটা অঞ্চল বা পাড়া বোঝায় যেখানে নির্দিষ্ট কোনো জাতি বা সম্প্রদায় বা সামাজিক গোষ্ঠী বাধ্যতামূলকভাবে সামাজিক অর্থনৈতিক কারণে একত্রে অবস্থান করে। এবং ঐতিহাসিকভাবে ঘেটো শব্দটা মূলত ইউরোপে ইহুদি সম্প্রদায়ের আবাসস্থলের জন্য ব্যবহার করা হতো। এই শব্দটার উৎপত্তি হচ্ছে 16 শতকে ভেনিস, ইতালি। ওইখানে একটা ইহুদি সম্প্রদায় ছিল এবং শহরের অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন থেকে একটা এলাকায় বাস করতে বাধ্য করা হতো। ওই এলাকাটা ছিল লোহার কারখানা আর কি, ফাউন্ড্রি বলা হয়। ফাউন্ড্রির ইতালিয়ান নাম হইতেছে গেটো। তো এই গেটো থেকেই এই শব্দটার প্রচলন। ভেনিসের পরে রোম, ফ্লোরেন্স, অন্যান্য ইতালিয়ার শহরেও বা ইউরোপের নানা স্থানে ইহুদিদের ঘেটোতে রাখার রীতি ছড়ায় পড়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাজি জার্মানির আমলে ইহুদিদেরকে ইউরোপের বিভিন্ন শহর থেকে জোরপূর্বক ঘেটোতে রাখা হইতো। এসব ঘেটো ছিল অতি ঘনবসতিপূর্ণ, নিদারুণ দারিদ্র্য এবং নির্যাতনের কেন্দ্র। তো আমরা কি এইরকম একটা ঘেটো বাংলাদেশে রাখবো? একটা না, অনেকগুলো ঘেটো আমরা বাংলাদেশে রাখিছি বিহারি ক্যাম্পের নামে। ঢাকা শহরে ওই বাংলাদেশি ঘেটোতে থাকা বিহারিদের সবাইকে বাংলাদেশি পাসপোর্ট দিতে হবে, ভোটার তালিকায় তালিকাভুক্ত করতে হবে। 55 বছর হয়ে গেছে, ওদের এখনো ভোটাধিকার নাই। যে বিহারি ছেলেটা মুক্তিযুদ্ধের পরে জন্মাইছে সেও এখন প্রৌঢ় হয়ে গেছে, ক্যাম্পের ভিতরে অত্যন্ত মানবেতর জীবনযাপন করে। নতুন ভোটার তালিকা করা শুরু হয়েছে, নির্বাচন কমিশন করতেছে, ওদেরকে ভোটার বানাইতে হবে এখনই সময়। অবাঙালি বিহারি মুসলমানদের সবাইকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে যেখানে ইচ্ছা ব্যবসা, চাকরি, বাড়ি করার পূর্ণ আইনগত স্বাধীনতা দিতে হবে এবং এটা বাস্তবায়ন নির্বাচনের আগেই করতে হবে। মুজিবের ফ্যাসিজমের এসে বড় উদাহরণ আছে কি, রাতারাতি সে দেশের একটা বড় জনগোষ্ঠীর নাগরিকত্ব কেড়ে নিয়ে তাদের বাড়িঘর বাজেয়াপ্ত করিয়া সবাইকে ঘেটোর মধ্যে জড়ো করলো ইহুদিদের মতো। অথচ এরা পাকিস্তান আমলে সবাই চাকরি বাকরি, ব্যবসা, বাড়ি, পরিবার সব ছিল, সম্ভ্রান্ত জীবন ছিল। পাকিস্তান সরকার যদি 47-এ পরে যে সমস্ত হিন্দু পাকিস্তানে থেকে গেছিল তাদেরকে স্ট্যান্ডার্ড ইন্ডিয়ান আখ্যা দিয়া সবার নাগরিকত্ব, বাড়ি, সম্পত্তি কেড়ে নিত, কিরকম ভয়ঙ্কর পৈশাচিক একটা ব্যাপার হয়তো কল্পনা করেন। মুজিব এক্স্যাক্টলি সেম কাজটা করছে। বাংলাদেশে 47টা জাতিগোষ্ঠী, ভাষাভাষী আছে। আমরা বাংলাদেশে বসবাসকারী বিহারি জনগোষ্ঠীকে বাংলাদেশের জাতিগোষ্ঠীর সেই মুকুটে ধারণ করতে চাই। যুগ যুগের বঞ্চনা আর আমাদের পূর্বপুরুষের প্রতিহিংসার রাজনীতির আমরা অবসান চাই। প্রফেসর ইউনূসের সরকারে আছেন একজন বিশ্বনন্দিত মানবাধিকার কর্মী, আমাদের সকলের প্রিয় আদিলুর রহমান শুভ্র ভাই। আমি আশা করব শুভ্র ভাই উনার মন্ত্রণালয়ের কাজের বাইরে এই কাজটাকে নিজের মানবিক কাজের এজেন্ডায় ঢোকাবেন। অনলাইন কমিউনিটির সকলের এই কাজে পূর্ণ সমর্থন থাকবে। আমি আশা করব বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এই দাবিকে সমর্থন করবেন। বিহারিদের ঘেটোতে রেখা আমরা ইনসাফের বাংলাদেশ গড়তে পারবো না। ওদের মর্যাদার মানবিক জীবন আমরা নিশ্চিত করতে চাই। বাংলাদেশের সমাজের মূল ধারায় আপনাদের আগাম স্বাগত জানাই। আপনাদের বাংলাদেশের মূলধারার পথ চলা নির্বিঘ্ন, শান্তিময় এবং আনন্দময় হোক। ইনকিলাব জিন্দাবাদ।